ये रखो रखो काट रखो परे के लिए
চলো তো আজকে আমরা কি বলবো, আজকে আমরা ধীরে ধীরে আমরা আসলে আমাদের যে ক্লাসিক্যাল মেকানিক্স যেটা নিউটনীয় বলবিদ্যা যেটা, তো এখান থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে যাব। যেমন আমাদের যে বোর পরমাণু মডেল ছিল এটা কিন্তু সম্পূর্ণটাই তোমার নিউটনীয় বলবিদ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, ওকে, ক্লাসিক্যাল মেকানিক্স। বাট পরবর্তীতে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ডি ব্রগলি, তো উনি একটা কনসেপ্ট নিয়ে আসলেন যেটাকে আমরা বলে থাকি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে হচ্ছে পদার্থের দ্বৈত ধর্ম। তো এই দ্বৈত ধর্ম জিনিসটা কি, দেখো যে নর্মালি তোমরা যখন 9 তুমি যখন ফিজিক্স পড়ছো সেখানে তুমি নিউটনের প্রথম সূত্র পড়ছো, দ্বিতীয় সূত্র পড়ছো, তৃতীয় সূত্র পড়ছো, মানে নিউটনিয়ান মেকানিক্স যেটা বা নিউটনিয়ান বলবিদ্যা যেটা। এই নিউটনিয়ান বলবিদ্যায় বস্তুর মধ্যে শুধুমাত্র একটা ধর্ম থাকে, তাকে আমরা বলে থাকি কণা ধর্ম। যেমন আমি একটা কণা, তুমি একটা কণা, ওকে, এই ফ্যানটা একটা কণা, এই কলমটা একটা কণা, এই মোবাইল ফোনটা একটা কণা। তাহলে ক্লাসিক্যাল যে মেকানিক্স, চিরায়ত যে তোমার বলবিদ্যা বা ক্লাসিক্যাল ফিজিক্স তুমি যেটা বলতে পারো, ক্লাসিক্যাল ফিজিক্সে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটি মাত্র ধর্ম থাকে, সেটা কি ধর্ম? কণা ধর্ম। কি ধর্ম? কণা ধর্ম, ওকে। আচ্ছা, বাট অনেক ছোট ছোট কণা আছে, যেমন ধরো হচ্ছে তোমার ইলেকট্রন, তারপরে কি প্রোটন, নিউট্রন, তারপরে তোমার আছে কি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এই টাইপের যত তোমার সাব অ্যাটমিক যত পার্টিকেল আছে কিংবা পরমাণুর অভ্যন্তরে যে কণাগুলো আছে, এই কণাগুলা কিন্তু কণা ধর্মের পাশাপাশি নতুন এক ধরনের ধর্ম তারা শো করে, তাকে আমরা কি বলে থাকি? তরঙ্গ ধর্ম। কি ধর্ম? তরঙ্গ ধর্ম, ওকে, তরঙ্গ ধর্ম। যেমন ধরো মনে করো তুমি রাস্তা দিয়ে মনে করো একটা বাস চলতেছে, ওকে, তোমার কাছে কি এরকমটা ফিল হয় যে বাসটা একটা তরঙ্গের মতো করে সামনে আগাচ্ছে? এরকম ফিল হয় কিনা বলো তো? বা ধরো তুমি একটা টেনিস বল ছুঁড়ে মারলা তোমার বন্ধুর দিকে, বা ধরো তোমার কাছে একটা ক্যাচ আসলো, তুমি একটা টেনিস বল ক্যাচ ধরলা, তাহলে তোমার কাছে কি মনে হয় যে টেনিস বলটা একটা তরঙ্গের মতো করে তোমার দিকে আসছে? এরকম কি মনে হয় বলো? লজিক্যালি বলো, তোমার কাছে তো এরকমটা মনে হয় না। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু রাস্তায় যে বাসটা চলতেছে মনে হচ্ছে যে বাসটা একটা কণা, এই যে টেনিস বলটা আমি ক্যাচ ধরলাম, তাহলে টেনিস বলটা এক প্রকার কি কণা আসলে, ঠিক আছে? তার মানে ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী বা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী সবকিছুকে আমরা কণা হিসেবে ট্রিট করি। বাট বর্তমানে আমাদের মেকানিক্সের নতুন একটা শাখা তৈরি হয়েছে, সেটাকে কি বলে? কোয়ান্টাম মেকানিক্স। তোমরা কতজন কোয়ান্টাম মেকানিক্স শব্দটা শুনছো? মোটামুটি অনেকেই শুনে থাকবা। কোয়ান্টাম মেকানিক্স একটা নতুন ধরনের ফিজিক্সের শাখা। এই কোয়ান্টাম মেকানিক্সে মূলত কি আলোচনা করা হয়? এইখানে মূলত প্রত্যেকটা পদার্থের তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করা হয়। কি ধর্ম? তরঙ্গ ধর্ম। অর্থাৎ ডি ব্রগলি আমাদেরকে এটাই বলতে যাচ্ছেন যে প্রত্যেকটা বস্তু কণার মধ্যে কণা ধর্মের পাশাপাশি নতুন আরেকটা ধর্ম জড়িত আছে, তাকে আমরা কি বলে থাকি? তরঙ্গ ধর্ম। ওকে, তরঙ্গ ধর্ম। এখন সাধারণত বড় বড় কণার ক্ষেত্রে, বড় বড় কণা যেমন ধরো আমি, তুমি, এই ফ্যান, এই মোবাইল ফোন, এই কলম, এই বড় বড় কণার ক্ষেত্রে মূলত
তরঙ্গ ধর্মের চেয়ে কণা ধর্মটা বেশি দৃশ্যমান। তরঙ্গ ধর্মের চেয়ে কি কণা ধর্ম বেশি দৃশ্যমান। এর মানে এই না যে এই কলমের মধ্যে কোনো তরঙ্গ ধর্ম নাই। ধরো এই কলমটাকে যদি আমি ছুঁড়ে মারি, ওকে, তাহলে আমি কলমটাকে একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারবো। কলমের ভর আছে না, বলো, কলমের ভর আছে। তাহলে আমি যদি কলমটাকে একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারি, তাহলে কলমের মধ্যে একটা কি থাকবে, ভরবেগ থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে এই m ভরের একটা কলমকে যদি আমি v বেগে ছুঁড়ে মারি, তাহলে কলমের মধ্যে একটা ভরবেগ থাকবে না? এই ভরবেগটাকে আমরা বলবো এই কলমটার কণা ধর্ম। কি বলবো? কণা ধর্ম, পার্টিকেল নেচার। কিন্তু এই কলমটার মধ্যে কণা ধর্মের পাশাপাশি একটা তরঙ্গ ধর্মও আছে, বাট এটা কিন্তু খালি চোখে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না, কোনোভাবেই বোঝা যাচ্ছে না। অর্থাৎ এই কলমটার তরঙ্গ ধর্মের মান খুবই কম, যার জন্য এটা খালি চোখে ভিজিবল করা যায় না। অর্থাৎ বড় বড় কণার ক্ষেত্রে, বড় বড় পার্টিকেলের ক্ষেত্রে কণা ধর্ম বেশি কি হয়, দৃষ্টিগোচর হয়। তরঙ্গ ধর্ম দৃষ্টিগোচর হয় না বললেই চলে। কিন্তু এর মানে এই না তরঙ্গ ধর্ম নাই। মনে করো তুমি একটা কয়েনকে টস করলাম, ধরো কি আসতে পারে, মানুষ আসতে পারে অথবা কি আসতে পারে, শাপলা আসতে পারে, মানুষ অথবা শাপলা আসতে পারে। এমন করে তুমি টস করলা, মানুষ আসলো, এর মানে কি এখানে শাপলা নাই? শাপলা কিন্তু আছে, বাট এই মুহূর্তে তোমার চোখের সামনে কোনটা ভিজিবল? মানুষ। আবার এমনও হইতে পারে যে শাপলা আসলো, শাপলা আসলো, মনে করো যে মানুষ আসে নাই, এর মানে কি এই যে মানুষ নাই, সেখানে মানুষ আছে। তার মানে কণা ধর্মকে এবং তরঙ্গ ধর্মকে আমরা একটা মুদ্রার এপিটোপিক চিন্তা করতে পারি। হয়তোবা এরকম হতে পারে যে কণা ধর্ম বেশি দৃষ্টিগোচর হয়েছে তোমার, তরঙ্গ ধর্ম কম দৃষ্টিগোচর হয়েছে। আবার এমনও হতে পারে তরঙ্গ ধর্ম বেশি দৃষ্টিগোচর হয়েছে, কণা ধর্ম কি কম দৃষ্টিগোচর হয়েছে। দুইটা ধর্মই পাশাপাশি অবস্থান করে, হয়তোবা একটার ধর্মের প্রকাশ বেশি থাকে, আরেকটা ধর্মের প্রকাশ কি থাকে, কম থাকে। এই জন্যই আমরা বলে থাকি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা পদার্থের দ্বৈত ধর্ম। তাহলে এখন থেকে মনে রাখবা যে আমরা এখন মূলত কোয়ান্টাম মেকানিক্সের পার্সপেক্টিভ থেকে আমরা পড়াশোনা করব। তাহলে প্রত্যেকটা পদার্থের মধ্যে কয়টা ধর্ম আছে বলো? প্রত্যেকটা পদার্থের মধ্যে কয়টা ধর্ম আছে? দুইটা ধর্ম আছে। তবে এখানে কথা আছে, এই যে বস্তুর ধর্মের কথা আমি বলছি, এই ক্ষেত্রে বস্তুটাকে অবশ্যই চলমান থাকতে হবে, বস্তু স্থির থাকা যাবে না। বুঝতে পারছো? স্থির থাকা যাবে না, বস্তুকে চলমান থাকতে হবে। এই জন্য কি লিখছি দেখো, m ভরের কোনো বস্তু v বেগে চলমান থাকে, বস্তুটাকে স্থির থাকা যাবে না, চলমান থাকতে হবে। তাহলে কোনো বস্তু যদি চলমান থাকে, তাহলে ওই চলমান বস্তুর মধ্যে কয় ধরনের ধর্ম থাকে? দুই ধরনের। একটা ধর্মকে আমরা কি বলবো? কণা ধর্ম বা পার্টিকেল নেচার। তো কণা ধর্মটা কি জিনিস? তাহলে আমরা বলতে পারি যে চলমান বস্তুর ধর্ম দুইটি। একটা হচ্ছে তোমার কণা ধর্ম, কণা ধর্মটা কি দেখো, কণা ধর্ম হচ্ছে বস্তুর ভরবেগ। ওকে, আচ্ছা, তাহলে কণা ধর্মটা বেসিক্যালি কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা মানে নিউটনিয়ান মেকানিক্স, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে প্রত্যেকটা বস্তুকে কি হিসেবে ট্রিট করা হয়? কণা হিসেবে ট্রিট করা হয়। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে যদি একটা বেগ থাকে v, তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা ভর থাকবে m। তাহলে mv যেটা হচ্ছে আমাদের বস্তুর ভরবেগ, তাকে আমরা কি বলে থাকবো? কণা ধর্ম। আরেকটা ধর্ম হচ্ছে তোমার তরঙ্গ ধর্ম।
তরঙ্গ ধর্মকে কি দিয়ে প্রকাশ করি আমরা? বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য। এবং মনে রাখবা কণা ধর্ম is proportional to 1 by তরঙ্গ ধর্ম। অর্থাৎ যদি কোনো বস্তুর মধ্যে কণা ধর্ম বেশি দৃষ্টিগোচর হয় তাহলে কি তরঙ্গ ধর্ম কম দৃষ্টিগোচর হবে, আর যদি বস্তুর মধ্যে তরঙ্গ ধর্ম বেশি দৃষ্টিগোচর হয় তাহলে কণা ধর্ম কি কম দৃষ্টিগোচর হবে। এরা একে অপরের ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত, কিন্তু দুইটা ধর্মই কিন্তু থাকবে, কিন্তু একটা কম আর একটা কি বেশি, দুইটা ধর্ম অলওয়েজ থাকে। তাহলে দেখো এবার তোমার একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি কখনো এরকমটা দেখছো কিনা, তুমি কখনো রাস্তায় দাঁড়ায়া তুমি চলন্ত কোনো গাড়ির ছবি তুলছো? বলো তো, চলন্ত কোনো গাড়ির ছবি তুলছো তুমি? ওকে, দেখবা যখন তুমি মানে ক্যামেরা দিয়ে চলন্ত কোনো গাড়ির ছবি তুলতে যাবা, দেখবে যে ছবিটা একদম ক্লিয়ার আসবে না, একটু ব্লার ব্লার টাইপ আসে না? ঠিক আছে না? আসে কি আসে না বলো? ওকে, অর্থাৎ এই ক্যামেরা দিয়ে যখন তুমি কোনো একটা বস্তুর ছবি তুলো তখন কিন্তু তুমি অনেকটা তরঙ্গ ধর্মের আইডিয়াটা পাবে। এই যে তুমি দেখো না একটা ব্লার ব্লার আসে, ঠিক আছে না? ছবিটা মনে হচ্ছে যে একটা তরঙ্গের মতো করে বস্তুটা সামনের দিকে আগাচ্ছে, এরকম একটা ফিলিংস আসে কিন্তু তুমি যদি চলন্ত কোনো গাড়ির ছবি তোলো ক্যামেরা দিয়ে। সেক্ষেত্রে কিন্তু একটু হইলেও তরঙ্গ ধর্মটা বোঝা যায়, প্রপারলি বোঝা না গেলেও একটু হইলেও বোঝা যায়। ওকে, সো তার মানে যে তোমার যেই বস্তুগুলোর ভর অনেক বেশি, যেমন ধরো এই কলমটার ভর অনেক বেশি, তারপরে হচ্ছে যে তোমার এই ফ্যানের ভর অনেক বেশি, রাস্তায় চলন্ত গাড়ির ভর অনেক বেশি, তোমার ভর অনেক বেশি, আমার ভর অনেক বেশি, ঠিক আছে? তো যে সমস্ত বস্তুর ভর অনেক বেশি তাদের ক্ষেত্রে মূলত কণা ধর্মটা অধিক দৃষ্টিগোচর হবে। লিখে রাখো নোট, যে সমস্ত বস্তুর ভর অনেক বেশি, যে সমস্ত বস্তুর ভর অনেক বেশি, যে সমস্ত বস্তুর ভর অনেক বেশি তাদের ক্ষেত্রে কণা ধর্ম অধিক দৃষ্টিগোচর হয়। কণা ধর্ম অধিক দৃষ্টিগোচর হয় এবং তরঙ্গ ধর্ম কম দৃষ্টিগোচর হয়। আরেকটা নোট লিখো, যে সমস্ত কণার ভর অনেক কম, 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 কণা, যে সমস্ত কণার ভর অনেক কম তাদের ক্ষেত্রে যে সমস্ত কণার ভর অনেক কম তাদের ক্ষেত্রে তরঙ্গ ধর্ম বেশি দৃষ্টিগোচর হয়। তাদের ক্ষেত্রে তরঙ্গ ধর্ম বেশি দৃষ্টিগোচর হয়।
কিন্তু দুইটা ধর্মই কিন্তু থাকবে, বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে দুইটা ধর্মই থাকবে। যদি বস্তুটার ভর বেশি হয় তাহলে কণা ধর্মটাই অধিক ভিজিবল হবে, তরঙ্গ ধর্মটা তুমি বুঝবা না, আছে বাট তুমি এটা বুঝবা না। আর যদি তোমার কণার ভর অনেক কম হয়, কাদের ক্ষেত্রে ভর অনেক কম? যেগুলো সাব অ্যাটমিক পার্টিকেল, কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ক্ষেত্রে তরঙ্গ ধর্মটা কি হয়? বেশি দৃষ্টিগোচর হবে, কণা ধর্মটা কম দৃষ্টিগোচর হবে। আর এগুলো বিজ্ঞানীরা কিভাবে বুঝছে? বিজ্ঞানীরা তো এমনি এমনি জিনিসগুলো বলে নেই, তারা হচ্ছে এক্সপেরিমেন্ট চালাইছে, ইলেকট্রনের উপরে এক্সপেরিমেন্ট চালাইছে, চালায় তারা কিন্তু দেখতে পাইছে যে ইলেকট্রন আসলে কণার পাশাপাশি কিন্তু তরঙ্গের মতো কি করে, আচরণ করে। কথাটা বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে একটা নোট লিখো যে কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্সে মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্সে আমরা ইলেকট্রনকে সর্বদা তরঙ্গ হিসেবে বিবেচনা করব, তরঙ্গ হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা সামনে ইলেকট্রন সংক্রান্ত যাবতীয় যত পড়াশোনা করব, দেখো সেখানে কিন্তু আমাদের ইলেকট্রনের যে বিহেভিয়ারটা সেটা কিসের মতো হবে? পার্টিকেলের মতো নাকি ওয়েভের মতো? কোনটা? ওয়েভের মতো। কথাটা বুঝতে পারছো? ওকে, সামনে আমরা কোয়ান্টাম নাম্বার পড়বো, তারপরে তোমার হচ্ছে যে তোমার অরবিটাল নিয়ে পড়াশোনা করব। এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু ইলেকট্রনকে আর কণা হিসেবে ট্রিট করব না, অলওয়েজ কি হিসেবে ট্রিট করব? তরঙ্গ হিসেবে ট্রিট করব। এটা মাথায় ঢুকায় না, ঠিক আছে? এখন দেখো এখন আমরা একটা জিনিস বলো যে কণার অবস্থান সুনির্দিষ্ট। কিরকম? মনে করো তুমি এই কলমটাকে উপরে ছুঁড়ে মারলাম, ওকে, তাইলে একটা নির্দিষ্ট সময় পর কলমটা কোন জায়গায় থাকে তুমি বের করতে পারবা। যে মনে করো আমি একটা নির্দিষ্ট বেগে একটা কলমকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, তাহলে 2 সেকেন্ড পর কলমটা কত উচ্চতায় থাকবে বের করা যাবে, ঠিক আছে না? কলমটা কতক্ষণ পর মাটিতে ফিরে আসবে বের করা যাবে, বা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে বের করা যাবে কি যাবে না? যাবে, ঠিক আছে? তার মানে তুমি এই কলমের যে অবস্থান বা কলমটা কতক্ষণ পর মাটিতে ফিরে আসবে এই বিষয়গুলো তুমি বের করতে পারবা। কিন্তু আমাকে বলো তো, তরঙ্গ কি আসলে সুনির্দিষ্ট কোনো জায়গায় থাকে নাকি নির্দিষ্ট একটা জায়গা জুড়ে ছড়ায় থাকে? কোনটা বলো তো, তুমি লজিক্যালি বলো। কণার না হয় একটা সুনির্দিষ্ট অবস্থান আছে, বাট তরঙ্গের কি সুনির্দিষ্ট অবস্থান থাকে? না, তরঙ্গ অলওয়েজ কি একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ছড়ায় থাকে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে এটাও লিখে রাখো নোট যে কণার সুনির্দিষ্ট অবস্থান থাকে, কণার সুনির্দিষ্ট অবস্থান থাকে, কণার সুনির্দিষ্ট অবস্থান থাকে, কণার সুনির্দিষ্ট অবস্থান থাকে, কিন্তু তরঙ্গ নির্দিষ্ট জায়গা জুড়ে ছড়িয়ে থাকে। তাহলে তরঙ্গের কিন্তু কোনো এক্সাক্ট লোকেশন হয় না। কথাটা বুঝতে পারছো কিনা? তরঙ্গ থাকে, ধরো আমি বললাম যে এই রুমের মধ্যে একটা তরঙ্গ আছে, এর মানে তরঙ্গের কিন্তু কোনো এক্সাক্ট লোকেশনটা নাই। তরঙ্গ এখানে থাকতে পারে, কিছুক্ষণ পর তরঙ্গ এখানে চলে আসবে, কিছুক্ষণ পর এখানে, তরঙ্গ ছড়ায় থাকবে। বাট কণা যদি হয় তাহলে তার কি থাকে? সুনির্দিষ্ট অবস্থান থাকে। তার মানে দেখো, মজার ব্যাপার দেখো, তার মানে তুমি যদি ইলেকট্রনকে কণা হিসেবে ট্রিট করো তাহলে ইলেকট্রনের কি থাকবে? সুনির্দিষ্ট অবস্থান থাকবে। কিন্তু তুমি যদি ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে ট্রিট করো তাহলে তার সুনির্দিষ্ট অবস্থান থাকবে না। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স আমাদের বলে যে প্রত্যেকটা কণার সুনির্দিষ্ট কি আছে?
অবস্থান আছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আমাদের বলে না, কণার অবস্থান কি নয়, সুনির্দিষ্ট নয়। অর্থাৎ যেহেতু তুমি কোয়ান্টাম মেকানিক্সে প্রত্যেকটা কণাকে কি হিসেবে ট্রিট করো, তরঙ্গ হিসেবে তুমি ট্রিট করতেছো, তাহলে তরঙ্গের তো কোনো নির্দিষ্ট অবস্থান থাকে না। তরঙ্গ একটা মানে নির্দিষ্ট জায়গা জুড়ে ছড়ায় ছিটায় থাকতে পারে। এই জন্য যখনই আমি ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে কল্পনা করব, ইলেকট্রনের লোকেশন আর কি থাকবে না, ফিক্সড থাকবে না। কিন্তু যে আমি ইলেকট্রনকে কণা হিসেবে চিন্তা করব, তখন আমার ইলেকট্রনের লোকেশন কি ফিক্সড। এই যে দেখো আমরা যে পরমাণু মডেল করে আসলাম, বোর পরমাণু মডেল, এখানে আমরা প্রত্যেকটা ইলেকট্রনের অবস্থান ফিক্স করে দিছি না, যে ইলেকট্রন হয় প্রথম কক্ষপথে থাকবে, না হলে দ্বিতীয় কক্ষপথে, না হলে কি। তাহলে ইলেকট্রনের অবস্থানগুলো সুনির্দিষ্ট কিনা আমাকে বলো, সুনির্দিষ্ট কিনা। এবং এই যে প্রত্যেকটা কক্ষপথে যখন তোমার ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনের কি ব্যাসার্ধের মানে কক্ষপথের ব্যাসার্ধের মানটা ফিক্স থাকে, তার কৌণিক ভরবেগ ফিক্স থাকে, তার শক্তি কি থাকে ফিক্স থাকে। কথাটা বুঝতে পারছি? এগুলো সব হচ্ছে তোমার কণা হিসেবে ইলেকট্রনকে ট্রিট করার কারণে এরকমটা হয়েছে। বাট তুমি যদি এখন ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে ট্রিট করা শুরু করো, তখন কিন্তু এই বোর পরমাণু মডেল আর তোমার কোনো কাজে আসবে না, তখন এটার ভ্যালিডিটি আর নাই হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে বর্তমানে আমাদের পুরো কেমিস্ট্রিটা মূলত হচ্ছে রান করতেছে কোয়ান্টাম মেকানিক্সের উপরে বেস করে। তাহলে আমি জাস্ট তোমাকে একটা সামানি বলতেছি, তুমি আসলে কি কি জিনিসপাতি মনে রাখবা। তুমি খালি ভাই মনে রাখবা চলমান বস্তুর ধর্ম কয়টা, আমাকে বলো। চলমান বস্তুর ধর্ম কয়টা? কণা ধর্ম এবং কি তরঙ্গ ধর্ম। কণা ধর্ম বলতে ভাই কি বোঝায়? ভরবেগ। কি বোঝায়? ভরবেগ। আর তরঙ্গ ধর্ম বলতে ভাই কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এরপরে দেখো কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। কণা ধর্ম যদি বেশি ভিজিবল হয়, তাহলে তরঙ্গ ধর্ম কম ভিজিবল হবে। আর তরঙ্গ ধর্ম যদি বেশি ভিজিবল হয়, তাহলে কণা ধর্ম কম ভিজিবল হবে। কথাটা বুঝতে পারছো কিনা? দুইটাই কিন্তু একসাথে থাকবে, কণা ধর্মও থাকবে, তরঙ্গ ধর্ম, দুইটাই সিমুলটেনিয়াসলি থাকবে, কিন্তু একটা বেশি দেখবা একটা কি কম দেখবা। আর কি কিভাবে মনে রাখতে হবে? বড় বড় কণার ক্ষেত্রে কোনটা বেশি ভিজিবল? কণা ধর্ম। আর ছোট ছোট পার্টিকেলের ক্ষেত্রে কোন ধর্মটা বেশি ভিজিবল? তরঙ্গ ধর্মটা বেশি ভিজিবল। এটা ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা। আর আরেকটা বিষয় মাথায় রাখবো, ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ইলেকট্রনকে কি হিসেবে ট্রিট করি? কণা হিসেবে। আর কোয়ান্টাম মেকানিক্সে আমরা ইলেকট্রনকে কি হিসেবে ট্রিট করি? তরঙ্গ হিসেবে। কণার সুনির্দিষ্ট অবস্থান থাকে, বাট তরঙ্গের সুনির্দিষ্ট অবস্থান থাকে না। তরঙ্গ একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ছড়ায় থাকে। এই বেসিক বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, তাহলে দেখবে যে সামনের পড়াগুলো তোমার জন্য বেশি ইজি হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি একটু ম্যাথমেটিক্যাল প্রশ্নে চলে যাই। কি বলা হচ্ছে দেখো, m ভরের কোন বস্তু v বেগে চলমান থাকলে বস্তুর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কিভাবে বের করে? ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে h/p। ওকে, অর্থাৎ এই যে আমরা বস্তুর তরঙ্গ ধর্মের কথা বলছি, এই তরঙ্গ ধর্মের মান তুমি কিভাবে নির্ণয় করবা? কোন সূত্র দিয়ে নির্ণয় করবা? এই ফর্মুলা দিয়ে তুমি নির্ণয় করবা। ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, যেখানে h এর পরিচয় কি ভাইয়া? h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর p হচ্ছে বস্তুর কি ভরবেগ। এখন দেখো ভরবেগের জায়গায় আমরা কি লিখতে পারি? h/mv। এবার একটা কাহিনী আছে এখানে। কাহিনীটা হচ্ছে এখানে ভাইয়া এই m যে ভাই আমি লিখলাম, এইটা কি বস্তুর স্থির ভর নাকি চলমান ভর? বলতে পারবা? বস্তুর ভর আবার কেমনে চেঞ্জ হয়, এটা ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, মনে রাখবা যে কোন বস্তু যদি চলে তাহলে তার ভরের মানে পরিবর্তন আসে। এটা কে বলছে? এটা আমি তুমি বলি নাই, এটা বলছে আইনস্টাইন। কে বলছে? আইনস্টাইন। তোমরা আইনস্টাইনের রিলেটিভিটি থিওরির নাম শুনছো? আইনস্টাইনের আপেক্ষিকতা। দেখো আইনস্টাইনের রিলেটিভিটি থিওরির কথা আমরা অনেকেই শুনছি নাকি? তো বিজ্ঞানী আইনস্টাইন আমাদেরকে বলছে যে যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে তাহলে তার ভরের মান বেড়ে যায়। এটা লিখে রাখো সবাই। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি অনুযায়ী বা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী কোন বস্তু নির্দিষ্ট বেগে চলমান থাকলে
কোনো বস্তু নির্দিষ্ট বেগে চলমান থাকলে তার ভরের মান বৃদ্ধি পায়। কোনো বস্তু নির্দিষ্ট বেগে চলমান থাকলে তার ভরের মান বৃদ্ধি পায়। খুব ইন্টারেস্টিং। দেখো, মনে করো তুমি এখন বসে আছো, এখানে স্থির বসে আছো, তাহলে তোমার ভর মনে করো 50 কেজি, ঠিক আছে? 50 কেজি কারে মেয়েদের ভর আরো কম হবে, ঠিক আছে? 40 কেজির নিচে কি আছে এখানে? বিলো 40 তোমার, তুমি খাওয়া দাওয়া করো, ঠিক আছে? একটু ওজন বাড়াও। হ্যাঁ, ওর কত? 38 কেজি। আস্তাগফিরুল্লাহ। তো ঝড়ে উড়ে যাবে, ঠিক আছে? সামান্য বাতাসেই উড়ে যাবে, ঠিক আছে? স্বাস্থ্যকের হেলদি কে? মহামিন হেলদি আছে। মহামিনের কত? 70, 69, ওই যে 70 আমার গেস, ঠিক আছে? এরপরে ওর কত? 62, 62, ভালোই আছে। আমার কত গেস করো? 55, আমার কষ্টে মষ্টে 50, ঠিক আছে? মাঝে মাঝে আমার হচ্ছে আন্ডার ওয়েট, কারণ আইডিয়াল ওয়েট হচ্ছে আমার হাইট অনুযায়ী আমার ওজন 55 থাকা উচিত, আমার হাইট অনুযায়ী। তো আমার ওজন হচ্ছে অ্যারাউন্ড 50 মতো, আর কখনো মাঝে মাঝে কমে যায়, ঠিক আছে? আমি যখন ক্লাস 5 এ পড়তাম তখন আমার ওজন ছিল 17 কেজি, ঠিক আছে? এখনো ছোট, আগেও ছোট ছিলাম ভাই, ঠিক আছে? হরমোন সমস্যা, কিছু বলার নেই, ঠিক আছে? এটা তো বাপ মাকে দায়ী করে লাভ নেই, কথাটা বুঝছো নাই? গ্রোথ হরমোন নাই, লম্বা হয় নাই, ঠিক আছে কিনা? লম্বা না হওয়াটা জীবনে একটা বড় পাপ, কথাটা বুঝতে পারছো কিনা? ছেলে মানুষ হইলে তোমার প্রথম যে কোয়ালিটি, তোমার লম্বা হইতে হবে। তুমি যদি খাটো হও, তুমি অলরেডি মার্কেট থেকে আউট, ঠিক আছে? ওকে, অলরেডি মার্কেট থেকে আউট, তোমার কেউ গুনবেই না। তোমার মধ্যে যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো কোয়ালিটি না থাকে, এই জন্য যারা খাটো আছো সাবধান হয়ে যাও, পড়াশোনা করো। যোগ্যতা না হলে বিয়ের মার্কেটে গেলে তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, লিস্টে সবার নিচে, ঠিক আছে? এই জন্য একটু পড়াশোনা করো। পড়াশোনা করলে তখন মেয়েরা কনসিডার করবে, আচ্ছা ঠিক আছে ও খাটো, সমস্যা নেই, বাট ওর তো বিসিএস ক্যাডার, অনেক টাকা ইনকাম করে চিল করে থাকতে পারবে, সমস্যা নেই। ভাইয়া লম্বা হইলে কি মার্কেট পাওয়া যায়? হ্যাঁ, শোনো, লম্বা হইলে তোমার যদি যোগ্যতা নাও থাকে, অ্যাট লিস্ট মানে শ্বশুরবাড়ির লোকজন বলবে আচ্ছা ছেলে তো লম্বা চড়া এভাবে বলবো, ঠিক আছে? ওকে, আমার দিকে বলবে তো খাটো, যাই হোক, কিছু করার নেই, আল্লাহ তাআলা খাটো করেছে, এটা নিয়ে ভাইবা লাভ নেই, ঠিক আছে? যেই জিনিসটার উপরে তোমার কোনো কন্ট্রোল নেই, এটা চিন্তা করে কোনো লাভ নেই। আচ্ছা, এবার মনে করো তোমার ভর হচ্ছে 50 কেজি। এখন তুমি করলা কি, আলোর বেগ কত? c, ঠিক আছে? এখন তুমি আলোর বেগের কাছাকাছি বেগে দৌড়ানো শুরু করলা। মনে করো তুমি একটা রকেট বানাইলা, কথাটা বুঝতে পারছো? তুমি একটা রকেট বানাইলা, যেই রকেটটা 0.98 c বেগে চলতেছে। এটা কিন্তু অনেক উচ্চ বেগ, এটা c হচ্ছে আলোর বেগ, ঠিক আছে? তাহলে 0.98 c মানে কি? আলোর বেগের কাছাকাছি। আলোর বেগে চলা কখনো সম্ভব না। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি আমাদের কি বলে? আলোর বেগে চলা আমাদের পক্ষে সম্ভব নয়, কথাটা বুঝতে পারছো কিনা? অর্থাৎ আমাদের এই মহাবিশ্বের সর্বোচ্চ যে ভেলোসিটি সেটা হচ্ছে কি? আলোর বেগ। এই বেগে মনে রাখবা, এমন কোন বস্তু যার ভর আছে সে কখনো আলোর বেগে চলতে পারবে না। এমন কোন বস্তু যার কি আছে? মাস আছে, সে কখনো আলোর বেগে চলতে পারবে না। বাট এমন কোন জিনিস আছে যার কোনো মাস নাই, সে আলোর বেগে চলতে পারবে। কে সেটা? ফোটন। কে সেটা? ফোটন। ফোটনের কোনো মাস নাই। ফোটনের স্থির ভর কত? 0। কথাটা বুঝতে পারছো কিনা? ফোটনের স্থির ভর কত? 0। হ্যাঁ, ফোটন যখন চলে তখন তার ভর থাকে, বাট ফোটনের রেস্ট মাস বা স্থির ভর 0। এইজন্য যার স্থির ভর 0 সেই একমাত্র কার বেগে চলতে পারে? আলোর বেগে চলতে পারে। বাট যাদের স্থির ভর 0 নয়, যেমন ধরো আমি, তুমি, এই রকেট, এই ফ্যান, কলম, এরা কেউ আলোর বেগে চলতে পারবে না। যদি আলোর বেগে চলে ফিজিক্সের লগুলো ব্রেক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো কিনা? এই ইউনিভার্সের ফিজিক্সের যে ল আছে এগুলো সব ব্রেক হয়ে যাবে। ওকে, তাহলে মনে করো তুমি একটা রকেট বানাইলা, রকেটটা কত বেগে চলতেছে?
0.98 c বেগে চলছে, মানে আলোর বেগের কাছাকাছি বেগে চলতেছে। এই এখন যেটা হবে, তুমি যদি এই রকেটের ভিতরে থাকো, ধরো এখন তোমার ভর কত, 50 কেজি না, মনে করো স্থির ভর ধরে নাও আর কি, রেফারেন্স একটা ভ্যালু ধরলাম, যে ধরো তোমার ভর 50 কেজি, এখন তুমি বসে আসো, তোমার ভর যদি এখন ওয়েট মেশিনে মাপি কত আসবে, 50 কেজি। বাট তুমি যদি এখন এই রকেটের ভিতরে ঢুকে যাও এবং রকেটটা যদি 0.98 c বেগে চলমান থাকে, তাহলে তুমিও কত বেগে চলতেছো, রকেটের বেগে না, তাহলে তোমার বেগও কত, 0.98 c। এই এখন একটা কাহিনী করবে, এখন তোমার আর ভর 50 কেজি থাকবে না, তোমার ভরটা এখন বেড়ে যাবে। কথাটা বুঝতে পারছো? তাহলে তুমি যদি আলোর বেগের কাছাকাছি বেগে চলো, তাহলে তোমার ভর বেড়ে যাবে। এখন একটা সমীকরণ দিয়ে এটা বের করা যায়, আমি তোমাকে বলি, আমি যে সমীকরণটা লিখে দিচ্ছি, তোমাদের এখন দরকার নেই, এগুলো তোমরা ফিজিক্সে করবে সেকেন্ড ইয়ারে উঠে। ফর্মুলাটা হচ্ছে দেখো, ফর্মুলাটা হচ্ছে দেখো m m naught upon √1 - v square by c square। এইখানে এই m টা হচ্ছে তোমার চলমান ভর, আর এই m naught টা হচ্ছে তোমার স্থির ভর। ঠিক আছে, ওকে। আর এই v এর জায়গায় তুমি কত বসাই দিবা, 0.98 c বসাই দিলে তুমি যদি হিসাব করো দেখবে তোমার ভরটা 50 কেজির চেয়ে বেশি আসবে। বুঝতে পারছো বিষয়টা? তারপরে তুমি আইনস্টাইনের এই ফর্মুলাটা দেখছো না, তোমাদের ফিজিক্স বইতেই ছিল, E = mc² ফর্মুলাটা দেখছিলাম আমরা সবাই। E = mc² খুবই বিখ্যাত ফর্মুলা। এই ফর্মুলাতে যে m আছে, এটা কি স্থির ভর নাকি চলমান ভর? এটাও চলমান ভর। এটা কি ভর? চলমান। বুঝতে পারছো? চলমান। অর্থাৎ মূল আইডিয়াটা আমি তোমাকে যেটা বুঝাতে যাচ্ছি, যে তুমি যদি চলমান থাকো তাহলে তোমার ভর বেড়ে যাবে। ওকে, তাহলে ডি ব্রগলি যখন আমাদেরকে ল্যামডা বের করতে দিছে, তখন উনি কি করছে, এখানে উনি যে এমটা ব্যবহার করছে, এটা এমটা কি ভর, এটা স্থির ভর নাকি চলমান ভর? চলমান ভর। চলমান ভর, ঠিক আছে, চলমান ভর। তাহলে আমরা পেয়ে গেলাম ল্যামডা h/p, যেখানে আমাদের ল্যামডার পরিচয় কি, ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গদৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গদৈর্ঘ্য, আর এখানে আমাদের p হচ্ছে কি বলো, কণা ধর্ম, p হচ্ছে আমাদের কি, কণা ধর্ম। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, দেখো যে তরঙ্গদৈর্ঘ্য কণা ধর্ম কিভাবে সম্পর্কিত, ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এই সমীকরণ থেকে খুব ইজিলি তরঙ্গদৈর্ঘ্য বের করে ফেলতে পারবো, কণা ধর্ম বের করে ফেলতে পারবো। এখন চলো আমরা এখন এই সমীকরণটাকে একটু মডিফাই করব। তাহলে আমাদের মূল ইকুয়েশনটা কি ভাই, ল্যামডা h/p। ওকে, তাহলে এই ল্যামডাকে আমরা কি বলবো, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য। কি বলবো এটাকে? ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য। ঠিক আছে, যেটা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন। ওকে, আচ্ছা আমাকে বলো, আমাদের গতি শক্তির সূত্র কি ছিল? বলো। তাহলে m ভরের একটা বস্তু যদি v বেগে চলমান থাকে, তাহলে অবশ্যই বস্তুর মধ্যে কিছু গতি শক্তি আছে। তাহলে গতি শক্তির সূত্র কি? ½ mv²। ওকে, এখন একটা কাজ করি, দেখো আমরা উপরে একটা m দিয়ে গুণ দেই, তাহলে লিখতে পারবো m²v²। নিচেও আমরা একটা m দিয়ে গুণ দেই, লেখা যাবে না? এটা মানের কি কোনো পরিবর্তন হবে? হবে না। ওকে, এখন দেখো m²v² কি লেখা যায়, mv² ডিভাইড বাই 2m, এটা লেখা যায়। mv কি লেখা যায়, p লেখা যায় p²/2m। তাহলে গতি শক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? গতি শক্তি সমান হচ্ছে p²/2m। তাহলে লক্ষ্য করো p
পি স্কয়ার সমান কি লেখা যাবে 2m ইনটু কাইনেটিক এনার্জি লেখা যাবে এটা জাস্ট আর গুণন করে দিছি এখন ধরো এখান থেকে যদি আমি ভরবেগের মানটা বের করতে চাই p সমান কি হবে স্কয়ার রুট অফ 2m ইনটু কাইনেটিক এনার্জি এটা লেখা যাবে এখন এই p এর এক্সপ্রেশনটা আমরা এখানে বসিয়ে দিতে পারি তাহলে দেখো আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের আরেকটা সূত্র পেয়ে গেলাম h বাই স্কয়ার রুট অফ 2m ইনটু কাইনেটিক এনার্জি অর্থাৎ তোমার যদি বস্তুর গতিশক্তি জানা থাকে তাহলে তুমি এই সূত্রে বসিয়ে দিলে ল্যামডা চলে আসবে এখানে m স্থির না কোনটা এখানে m স্থির না না এখানে m মূলত চলমান ভর ঠিক আছে চলমান ভর এখানেও চলমান ভর সব জায়গায় চলমান ভর যদিও আমাদের অঙ্কগুলো যখন আমরা করি তখন আমরা আসলে ওইভাবে জিনিসগুলো কনসিডার করি না মানে বস্তুর ভর যেটা দেওয়া থাকে আমরা ডিরেক্টলি বসিয়ে দিই কারণ রিলেটিভিটির কোনো আইডিয়া আমরা এখানে ইনভলভ করি না কথাটা বুঝতে পারছো কারণ তাইলে আবার জিনিসগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এই জন্য জিনিসগুলোকে আমি সিম্পল রাখার জন্য প্রশ্নে ভর যা দেওয়া থাকবে ওইটাই তুমি বসাই দাও তারপরে প্রশ্নে সবসময় চলমান ভর দিয়ে দিবা হ্যাঁ মানে ধরো এরকম বলবো যে 5 কেজি ভরের বস্তু 10 mc ইনভার্স 1 থেকে চলমান এভাবে লেখা থাকবে দুইটা আসলে চলমান ভর তুমি ধরে নিতে হবে চলমান ঠিক আছে কারণ না হলে আবার ওই যে আইনস্টাইনের সূত্র দিয়ে বের করা লাগবে বাট কোন জিনিসগুলো আরো কমপ্লেক্স হয়ে যাবে এই বুঝছো নাকি তোমরা দুষ্টামি করতেছো তাই আমি আন্দোলনে যাব ভাই আছেন বোমা না ভাই বোমা ওটা এই যে উপরে এম দিয়ে গুণ করছি নিচে এম দিয়ে গুণ করছি বুঝছি ভাই ডিভিশন এটা ক্লিয়ার ওকে তাহলে দেখো যদি আমার গতিশক্তি জানা থাকে আমরা এই ফর্মুলাটা ইউজ করব h/2/2m কাইনেটিক এনার্জি ওকে আর যদি ভরবেগ সরাসরি জানা থাকে তাহলে আমরা h/p ইউজ করব আর যদি মনে করো বস্তুর ভরও দিয়ে দেয় বেগও দিয়ে দেয় তাহলে কোনটা ইউজ করব h/mv মানে কোনটা ইউজ করব এটা ডিপেন্ড করবে হচ্ছে কোশ্চেনের ডেটার উপরে যে কি ধরনের ডেটা কোশ্চেনে দেওয়া আছে ওকে চল এবার আমরা আরেকটা ডেরিভেশন করব
চলো নেক্সট কনসেপ্ট হচ্ছে আমাদের কোন চার্জিত কণাকে মানে এমন কোন কণা যার মধ্যে চার্জ আছে, যেমন ধরো ইলেকট্রন। তাহলে তুমি যদি ইলেকট্রনকে গতিশীল করতে চাও তাহলে তোমার কি প্রয়োগ করতে হবে? বিভব পার্থক্য, ঠিক আছে না? যেমন তোমরা চলতড়িৎ পড়ে আসছো যে তোমরা কোন একটা তারের দুই প্রান্তে যদি তুমি বিভব পার্থক্য ক্রিয়েট করতে পারো, তখন ইলেকট্রন অলওয়েজ কি করে? নিম্ন বিভব থেকে কোন দিকে যায়? উচ্চ বিভবের দিকে যায়, যার জন্য তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তার মানে ইলেকট্রনকে আমি গতিশীল কিভাবে করতে পারবো? বিভব পার্থক্য প্রয়োগ করে। তাহলে কোন চার্জিত কণাকে ভি বিভব পার্থক্য প্রয়োগ করে গতিশীল করতে কৃত কাজ, তাহলে কৃত কাজের মধ্যে কিভাবে বের করে? চার্জ ইনটু বিভব পার্থক্য, ওকে? তাহলে মনে করো চার্জের পরিমাণ হচ্ছে কিউ আর বিভব পার্থক্য হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে কৃত কাজের মানটা কত আসবে? ভি কিউ। তো এখানে হচ্ছে ভি হচ্ছে বিভব পার্থক্য আর কিউ হচ্ছে চার্জের পরিমাণ। এখন বলো যে যখন তুমি কোন চার্জের উপরে বিভব পার্থক্য প্রয়োগ করে কিছু কাজ করবা, ওই কাজটাই কি করতেছে? ইলেকট্রনকে গতিশীল করছে না? অর্থাৎ ওই কৃত কাজটাই ইলেকট্রনকে কি প্রদান করছে? গতিশক্তি প্রদান করছে। কোনো প্রশ্ন না? 19 পরে আসছো, কৃত কাজ হচ্ছে কিসের সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ আমি এই চার্জটার উপরে কতটুকু কাজ করছি? ভি কিউ এর সমপরিমাণ কাজ করছি। এই কাজটাই ইলেকট্রনের মধ্যে বা চার্জের মধ্যে কি হিসেবে সঞ্চিত থাকবে? গতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে আমরা যেটা বলতে পারবো যে ভি কিউ সমান গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার। লেখা যাবে এটা। অর্থাৎ আমি ইলেকট্রনের উপরে কি ধরনের কাজ করব বা চার্জিত কণার উপরে কতটুকু কাজ করব? ভি কিউ এর সমপরিমাণ কাজ করব। এই এতটুকু কাজই চার্জের মধ্যে কি হিসেবে জমা থাকবে? গতিশক্তি হিসেবে জমা থাকবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি ভি কিউ হাফ এম ভি স্কয়ার। এখন দেখো হাফ এম ভি স্কয়ার কে কি লেখা যায়? একটু আগে লিখলাম পি স্কয়ার বাই 2m, একটু আগে বের করছি আমরা এটা। তাহলে আমরা পি স্কয়ার সমান কি লিখতে পারি? পি স্কয়ার সমান আমরা লিখতে পারি 2m ভি কিউ, এটা লেখা যায়। তাহলে পি সমান কি পাচ্ছি? দেখো পি সমান আমরা পাচ্ছি √2m ভি কিউ। তাহলে এখন কিন্তু চাইলে আমরা এই পি এর জায়গায় এটা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা আরেকটা ফর্মুলা পেয়ে যাব, h/√2m v3। তাহলে এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করব বলো? এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করব? যখন বিভব পার্থক্য দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? বিভব পার্থক্য দেওয়া থাকবে, তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যখন গতিশক্তি দেওয়া থাকবে তখন আমরা এটা ইউজ করব। আর যখন ভর আর বেগ দেওয়া থাকবে তখন আমরা h/m ইউজ করব। আর যদি ভরবেগ সরাসরি দেওয়া থাকে তাহলে আমরা h/p ইউজ করব। ওকে, অর্থাৎ একটা ফর্মুলারই ডিফারেন্ট রূপ m। এটাকে আমরা বক্স দিয়ে রাখো। এই সূত্রগুলো ভাই আমাদের মুখস্থ রাখতে হবে। m তো ক্লিয়ার হবে ফর্মুলা চারটা। ওকে, চলো আমরা এখন এই ফর্মুলাগুলো ব্যবহার করে ম্যাথ করা স্টার্ট করি। ফার্স্ট অফ অল ছোট হচ্ছে চলো একটা ম্যাথ করো। কি বলো? আজকে ব্র্যাকেট নেই, পরে দেন। ও ঠিক আছে, তাহলে পরেই
মেয়েদের স্কুল প্রাইভেট হ্যাঁ এই প্রাইভেট এসে করো নাই তাহলে বড় চলো তাহলে তো ভালোই হয় কার কয়টায় এটা পাঁচটা ছিল তুমি আচ্ছা থাকলে সমস্যা নাই আসলে আছে কিনা ফাইজলামি করো ঠিক আছে চলো তাহলে চলো আমরা ফর্মুলাগুলো আরেকবার রিভাইজ করি ভাইয়া তাহলে দেখো আমাদের ডি ব্রগলি ইকুয়েশন কোনটা ডি ব্রগলি ইকুয়েশন মেইনলি কোনটা বলো ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন ওকে যেখানে আমাদের ল্যামডা কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে যাকে আমরা বলছি তরঙ্গ ধর্ম p হচ্ছে আমাদের কি ভরবেগ যাকে আমরা বলছি কণা ধর্ম ওকে এরপর দেখো যদি বস্তুর গতিশক্তি দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করব আর যদি প্রশ্নে বিভব পার্থক্য দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব ঠিক আছে আরেকটা ফর্মুলা আছে বাট ওইটা এই মুহূর্তে দেখানো সম্ভব না কারণ আসলে তোমরা এখনো কিছুই তো পড়ো না ফিজিক্স ফার্স্ট পেপারে ঠিক আছে তো আরেকটা ফর্মুলা অ্যাকচুয়ালি এটা পরে দেখবে এখন দরকার নেই চলো আমরা ম্যাথ করে ফেলি লিখো বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান সাকিব আল হাসান 300 গ্রাম ভরের ভাই বল কি 3 কেজি হবে নাকি ঠিক আছে ভাই 300 গ্রামে হাত পাইতে পারি 300 গ্রামের আমার তোমরা নিলে তোমাদেরকে পাওয়া যাবে না হাত ভেঙে যাবে পুরো ঠিক আছে 300 গ্রাম তো মানে বেশি নিছি 300 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে ক্রিকেট বলকে আচ্ছা স্পিনাররা কত কিলোমিটারে বল করে 150 150 97 এভারেজ 100 নিচে এভারেজ 97 আচ্ছা আমরা 90 ধরি তাহলে 90 কিলোমিটার পার আওয়ার আওয়ার বেগে 50 মার্কে স্কুই বুমরাও মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের এখানে টিকে গেছে ক্রিকেট ব্যাটসম্যান দিকে ছুড়ে দিল ব্যাটসম্যান দিকে ছুড়ে দিল বলটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত বলটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত বলো কোন ফর্মুলা দিয়ে ম্যাথটা হবে দিয়ে দেওয়া আছে না এমন দেখো এবার h কত 6.626 into 10 inverse 34 ওকে m দেখো m যদি 300 বসাইছো শূন্য পাবা কারণ এখানে সমস্ত কিছুর হিসাব হবে SI এককে ভরের একক কি কেজি ভরের একক কেজি তাহলে 300 কে আমরা কেজি তে নিব 1000 দিয়ে ভাগ দিই আর ভেলোসিটি কোন এককে বসে মিটার পার সেকেন্ড
তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে তো মিটার পার সেকেন্ডে নিতে পারো। ওকে, তাহলে হচ্ছে 90 ইনটু 1000 ভাগ হচ্ছে তোমার 3600। 25 আসে। কাপাকাপি কেন করতেছিস? তাহলে এখানে তোমার ল্যামডা বের করে ফেলো। অর্থাৎ ভর থাকবে কেজিতে, বেগ থাকবে মিটার পার সেকেন্ডে। ভাইয়া 8.835 ইনটু মাইনাস -35 ল্যামডা কি মিটার ল্যামডা কত? এবার মনোযোগ দিয়ে তুমি ল্যামডার মানটা দেখো তো কত। 10 পাওয়ার -35 ভাই কিছুই নাই এখানে, বুঝতে পারছো? কিছু আছে এই জায়গায়? দশমিকের পরে কতগুলা জিরো দিয়ে আসবে? 35টা জিরো দিতে হবে। কিছু আছে এই জায়গায়? কিছু নাই। তার মানে তুমি দেখো যে এই ক্রিকেট বলটার ল্যামডা কিন্তু আছে, ল্যামডা আছে, বাট ল্যামডার মানটা খুবই খুবই ছোট। এই জন্য এইটা আমরা খালি চোখে কখনো অবজার্ভ করতে পারি না। তোমার কাছে কখনোই ফিল হবে না। ধরো তুমি যদি ব্যাটসম্যান হও, ক্রিকেট তো খেলছো, সবাই খেলছো ক্রিকেট, ঠিক আছে? তোমরা কি পেস বোলিং ফেস করছো নাকি স্পিন? দুটোই। এখন তো বললাম যে ইয়া খেলে মিনি বার কি করে শর্ট ক্রিজ, ঠিক আছে? শর্ট ক্রিজে তো বল একটু জোরে করলেই নো বল, ঠিক আছে? খেলার রুলস জোরে করা যাবে না। এর ব্যাট হালকা লাগালে ছক্কা লাগে। হ্যাঁ, হালকা লাগে ছক্কা। আর ব্যাট করলে প্লেয়ার যে দাঁড়ায় সামনে এত ক্লোজ, ঠিক আছে? টোকা লাগলে ক্যাচ। যাই হোক, তাহলে বুঝতে পারছো? দিকে দেখো, তাহলে দেখো ল্যামডার মানটা অনেক ছোট না, এই জন্য এটা আসলে কখনোই তোমার ভিজিবল হবে না, ঠিক আছে? তাহলে ল্যামডা আছে, বাট ল্যামডার মানটা খুবই ছোট। ওকে, তাহলে এটা গেল নেক্সট ওয়ান। নেক্সট কোশ্চেন। দেখো টম ক্রুজ নাম শুনছো? টম ক্রুজ বিখ্যাত অভিনেতা, ঠিক আছে? টম ক্রুজ 2500 কেজি ভরের একটি লাম্বরগিনি, দেখছো? লাম্বরগিনি দেখছো? মেরা, হ্যাঁ, অস্থির না? ভাই ল্যাম্বরগিনি বানান ভুল। বুঝলি? বানানটা ভুল। পাঁচ মিনিট। ও বানান বলেছে, সরি। আচ্ছা, বানান কি হবে? ও BOUR BOUR, শিওর তুমি? হ্যাঁ। আচ্ছা BOUR, আচ্ছা। টম ক্রুজ 2500 কেজি ভরের একটি ল্যাম্বরগিনি 3 × 10⁵ জুল গতিশক্তিতে চালাচ্ছিলেন। চালাচ্ছেন আর কি। গাড়িটি
ওয়েভলেংথ কত হবে? না লাম্বোর্গিনি তো আপনারা চালাতে পারবেন না, নাইট রাইড চালাবে। লাম্বোর্গিনির দাম জন্য একটা কত বাংলাদেশি টাকা কত হবে? হ্যাঁ 8-9 কোটি কি 3 লাখ টাকা 10 কোটি টাকা 10 কোটি টাকা। দেখো যদি এরকম একটা ছেলে জোগাড় করা যায় যার 10 কোটি টাকা আছে, তাহলে লাম্বোর্গিনিতে উঠে যাবে। আর নাইলে কি করতে হবে? রিকশায় যেতে হবে 20 টাকা ভাড়া দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেভেল। ঠিক আছে, বাইক আছে আরে বাইকের জন্য মজা নাই ভাই। না বাংলাদেশের রাস্তায় লাম্বোর্গিনি চালানো যায় না, লাম্বোর্গিনি উল্টে যাবে, বুঝতে পারছো? তোরা দিয়ে সব ছাড়াই হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ওই যে কয়েকদিন আগে লিভারপুলের প্লেয়ার তোমরা তো নিউজটা দেখছো নাকি? ডিয়েগো জোটা লাম্বোর্গিনি অ্যাক্সিডেন্টে ক্যাজুয়ালিটি শিকার হয়েছে। 22 না হয়ে ছিল না এই সমস্ত গাড়ি চালানো খুব ডেঞ্জারাস। তুমি রেসিং কার দেখছো এগুলো কিভাবে মানে উল্টে যায়? ঠিক আছে, একটু স্লিপ করলে এগুলো নাই। চলো বলো এখানে কোন ফর্মুলা ইউজ হবে? কোন ফর্মুলা ইউজ হবে এখানে? কি দেওয়া আছে? গতিশক্তি দেওয়া আছে, তাহলে কোনটা ইউজ হবে? ল্যাম্বডা ইজ ইকুয়াল টু h by তুমি পাবা কি 2m into kinetic energy। তাহলে 2 into ভর হচ্ছে 2500, গতিশক্তি হচ্ছে 3 into 10.5। They are 1.711 ইনটু কত? minus 38 28 38 ও 30 আরো কম ভাই ভাই। দেখো ল্যাম্বডা এবার আরো কম আসছে। আচ্ছা কে বলতে পারবে ল্যাম্বডা আরো কমে গেল কেন? এটা বড় বেশি বিকজ দেখো গাড়ির ভর অনেক বেশি না, 2500 কেজি। আবার দেখো এটা 3 into 10 power 5 জুল গতিশক্তিতে চালানো হচ্ছে, তার মানে গাড়ির ভেলোসিটি অনেক হাই, এই জন্য ল্যাম্বডা আরো কমে গেছে। তার মানে কণা ধর্ম যত বাড়বে ল্যাম্বডা তো কি কমতে থাকবে। ঠিক আছে, চলো একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তাহলে আজকে শেষ। লিখো সবাই। লিখো একটি ইলেকট্রনকে একটি ইলেকট্রনকে 20 কিলোভোল্ট একটি ইলেকট্রনকে 20 কিলোভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে একটি ইলেকট্রনকে 20 কিলোভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে গতিশীল করা হলে ইলেকট্রনটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ইলেকট্রনটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ইলেকট্রনটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? নেক্সট কোশ্চেন লিখো। একটি আলফা কণা একটি আলফা কণা
একটি আলফা কণা 3 ইনটু 10 পাওয়ার 4 মিটার পার ঠিক আছে মিটার পার সেকেন্ড 3 ইনটু 10 পাওয়ার 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে 3 ইনটু 10 পাওয়ার 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে এর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? এর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ওকে তাহলে তোমরা বাড়ি কাজ করবা, বইয়ের অঙ্কগুলো করবা। আগামী ক্লাসে আমরা করব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হ্যাঁ দেখছিলাম তো, করছো? আচ্ছা নেক্সট ক্লাসে